স্বাস্থ্যই সকল সুখের মূল, তাই আমাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন হতে হবে। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজ আমাদের স্টুডিওতে ডাক্তার উপস্থিত রয়েছেন রওশন আরা বেগম, সহযোগী অধ্যাপক। আজকের বিষয় একটোপিক প্রেগন্যান্সির লক্ষণ, সতর্কতা ও করণীয়। আজ এ বিষয়ে আমরা জানব। এ বিষয়ে জানতে আপনারা আমাদের সাথে ফোন কলের মাধ্যমে যুক্ত হতে পারেন। নম্বরটি জানিয়ে দিচ্ছি 0186677799। এই নম্বরে ফোন করতে পারেন এবং আজকের বিষয় সম্পর্কে প্রশ্ন করতে পারেন। তার আগে জানিয়ে দিতে চাই বন্ধুরা, আপনারা আজকের এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 284.90 মিটার ব্যান্ড, 1053 কিলোহার্জ, 88.8 মেগাহার্জ এবং বাংলাদেশ বেতার অ্যাপে। সেই সাথে আমাদের দেখতে এবং শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের ফেসবুক পেজে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত করা হচ্ছে। আর কথা না বাড়িয়ে চলে যাব আজকে আমাদের ডাক্তারের সাথে কথা বলবো। আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমাদের আজকের বিষয় একটোপিক প্রেগন্যান্সির লক্ষণ, সতর্কতা ও করণীয়। জি জি, এ বিষয়ে জানবো একটোপিক প্রেগন্যান্সি আসলে কি ধরনের প্রেগন্যান্সি? আচ্ছা, প্রথমে বলছি একটোপিক প্রেগন্যান্সি। একটোপিক প্রেগন্যান্সি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অস্বাভাবিক গর্ভধারণ। এখন আমি আসছি অস্বাভাবিক কেন বলছি। নর্মাল সাধারণত গর্ভধারণটা হয়ে থাকে জরায়ুর ভিতরে, তাই তো? কিন্তু কোনো কারণে যদি ভ্রূণটা জরায়ুর ভিতরে না আসতে পেরে যেখানে নিষেক্রিয়া সম্পন্ন হয়েছে অর্থাৎ ডিম্বনালীর ভিতরে সেখানে যদি বেড়ে ওঠে, তাহলে অথবা অন্য যোনিপথের যে কোনো অন্য ওখানে স্থানে গহ্বর ছাড়া জরায়ুর গহ্বর ছাড়া অন্য যে কোনো স্থানে অর্থাৎ জরায়ুর কাঁধ যেটাকে বলে কর্ণ, জরায়ুর মুখ যেটা বলে সার্ভিক্স, এর মধ্যে হতে পারে, অথবা ওভারিতে হতে পারে যেটা আমরা বলি ডিম্বাশয়, সেখানে হতে পারে, অথবা এমন হতে পারে পুরো অ্যাবডোমিনাল ক্যাভিটিতে গিয়ে লাগতে পারে, হ্যাঁ, ইন্টেস্টাইন নাড়িভুড়ির মধ্যেও হতে পারে। তো এই যে অস্বাভাবিক একটা অবস্থান প্রেগন্যান্সি, বাট অস্বাভাবিক জায়গায়, এই জন্য আমরাকে একটোপিক প্রেগন্যান্সি বলে থাকি। অস্বাভাবিকতার কারণেই এটাকে একটোপিক বলে। আমরা নর্মাল সাইড থেকে অর্থাৎ জরায়ুর বাইরে গর্ভধারণ, এই জন্য আমরাকে একটোপিক। একটো মিন্স বাহির। আচ্ছা, এটা লক্ষণ। এখন আমি তার আগে একটু বলি যে আসলে সব প্রেগন্যান্সি আসলে একটোপিক প্রেগন্যান্সি হয় না। এর ইনসিডেন্স যদি আমরা বলি, দেখা যায় যে 50 থেকে 100 জন প্রেগন্যান্সি মায়ের মধ্যে একজনের হয়ে থাকে একটোপিক প্রেগন্যান্সি। এখন আসেন যে কেন হয় একটোপিক প্রেগন্যান্সিটা। একটোপিক প্রেগন্যান্সির অন্যতম মূল কারণ ছিল যে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ আমরা বলি, হ্যাঁ, অর্থাৎ জননতন্ত্রে যদি প্রদাহ হয়ে থাকে, যেটা অনেক ধরনের ব্যাকটেরিয়া দিয়ে হয়ে থাকে। তার মধ্যে ইম্পর্টেন্ট ওয়ান ইজ ক্ল্যামাইডিয়া ট্রাকোমাইটিস এবং গনোরিয়া। এটা আপনারা অনেকেই জানেন, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন হয় এটা, হ্যাঁ। গিয়ে সেই ইনফেকশনের মাধ্যমে জরায়ু এবং ডিম্বনালী, যেটাকে আমরা বলি ফ্যালোপিয়ান টিউব, এর মধ্যে প্রদাহের সৃষ্টি করে এবং ডিম্বনালীর যে কার্যকারিতা এটাকে সম্পূর্ণরূপে নষ্ট করে দেয়। যার কারণে হয় কি, যখনই প্রেগন্যান্সি হয়, প্রেগন্যান্সি মেইনলি একটা শুক্রাণু এবং একটা ডিম্বাণুর মিলনের ফলে প্রথমে নিষিক্ত হয় ডিমটা, এবং সেই ঘটনাটা ঘটে আপনার ফ্যালোপিয়ান টিউব, ডিম্বনালী যেটা বলি। তো সেখানে আস্তে একটু বড় হয়, তারপরের প্রক্রিয়াটাই হচ্ছে ডিম্বনালী একটা সংকোচন প্রসারণের মাধ্যমে গিয়ে ওটা ডিমটা গিয়ে জরায়ুর ভিতরে প্রতিস্থাপিত হয়। কিন্তু এই যে সংকোচন প্রসারণ এবং ভিতরেই আমাদের লোমের মতো কিছু জিনিস থাকে ফ্যালোপিয়ান টিউবে আমরা বলি, সেটারও একটা মুভমেন্ট আছে। সেই মুভমেন্টের মধ্যে আস্তে 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 গিয়ে জরায়ুর ভিতরে পড়ে। কিন্তু এই যে প্রক্রিয়াটা যদি ব্যাহত হয় কোনোভাবে, তাহলে কিন্তু একটু প্রেগন্যান্সি হয়, যেটা আমরা বলেছি পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ। সেক্ষেত্রে এই সমস্যাটা ফ্যালোপিয়ান টিউবে হয়ে থাকে। তার সিলিয়া আমরা বলি, সিলিয়া যে লোমের মতো জিনিস, এটা নষ্ট করে ফেলে। ওটা যে নর্মাল যে ক্যাভিটিটা যে একটা গহ্বর থেকে ফ্যালোপিয়ান, সেটাও ন্যারো করে ফেলে, ওখানে ইনফেকশন করে ফেলে, যার কারণে একটা ডিম আসতে গিয়ে ওখানে বাধাগ্রস্ত হয়ে যায়। তাহলে কি হবে, ওখানেই থেকে গেলে একটা নিষিক্ত ডিম্বাণু বা ভ্রূণ যে জরায়ুতে যেভাবে বড় হতে পারে, একটা টিউব, একটা চিকন নালী, সেটার ভিতরে তো সে পরিমাণ বড় হতে পারে না। আলটিমেটলি কী হবে, এটা ফেটে যায়, ফেটে গিয়ে অস্বাভাবিক রক্তক্ষরণ হয়ে যায় এবং মায়ের জীবনে ঝুঁকিপূর্ণ হয়ে যায়, মায়ের মৃত্যুও হতে পারে এটার জন্য। এই জন্য আমরা এটাকে বলছি ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা, হ্যাঁ। এখন আমরা আসি একটু আলোচনায় যে এটা কিন্তু দুই ধরনের হতে পারে। একটা নীরব একটোপিক প্রেগন্যান্সি, আর একটা হচ্ছে সরব একটোপিক প্রেগন্যান্সি। নীরব মানে নীরব, এর মধ্যে কোনো রাপচার থাকবে না, টিউবে হবে বাট টিউবটা ফাটবে না, এটা হচ্ছে নীরব। আর সরবটা কিন্তু ঝুঁকিতে থেকে যাচ্ছে, হ্যাঁ। আর এটা হচ্ছে সরব।
সরব মানে রাপচার হবে, মানে ফেটে যাবে, সাথে সাথে ব্লিডিং শুরু হবে, পেশেন্টের অবস্থা খারাপ হয়ে যাবে। এটা হচ্ছে এবারে প্রধানত দুই প্রকার আর কি। এখন আসি আমরা যে আসলে একটোপিক প্রেগন্যান্সি কেন হয়। তাহলে একটা একটোপিক প্রেগন্যান্সি বলেছি ইনফেকশন, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন যদি যায়, নাম্বার 1। নাম্বার 2, যদি কোনো মহিলা কোনো কন্ট্রাসেপটিভ, যাতে ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস আমরা বলি কপারটি যারা ইউজ করে, তাদের কিন্তু ইন্ট্রাইউটেরাইন প্রেগন্যান্সি হয় না, বাট এক্সট্রাইউটেরাইন প্রেগন্যান্সি হয়, মানে জ্বরের বাইরে প্রেগন্যান্সিটা হয়। জ্বরের বাইরে প্রেগন্যান্সি মানে আমরা কিন্তু ফার্স্টেই ধরি ফ্যালোপিয়ান টিউব, অর্থাৎ ডিম্ব নালী দিয়ে প্রধানত হয়ে থাকে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এইটা একটা রিস্ক হয়ে গেল। আবার অনেক সময় দেখি আমরা যে ইনফার্টিলিটির ট্রিটমেন্টের জন্য আমরা আইভিএফ করে থাকি, এই আইভিএফের ক্ষেত্রে এটা একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর থেকে যায়। আবার অনেক সময় আমরা আমাদের টিউবার লাইগেশন করি, পার্মানেন্ট স্টারলাইজেশন, সেক্ষেত্রেও একটা রিস্ক আছে পরবর্তীতে একটোপিক প্রেগন্যান্সি হওয়ার। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে ধূমপান করে আমরা অনেকে, মানে একটা যদিও আমাদের দেশে এটা কম, বাট বাইরের দেশে অনেকে ধূমপান করে, এই ধূমপানটা একটা অন্যতম কারণ কিন্তু একটোপিক প্রেগন্যান্সি হওয়ার। এক্ষেত্রেও ধূমপান করলে দেখা যায় যে টিউবের যে নর্মাল যে সংকোচন প্রসারণের মাধ্যমে সামনের দিকে একটা স্রোতের মতো চলে আসতে থাকে ডিমটা, সেটা হতে পারে না এবং সিলিয়াগুলোও নষ্ট করে ফেলে, যার কারণে একটোপিক প্রেগন্যান্সি হয়ে থাকে। আচ্ছা, আমরা একটি ফোন কল নিয়ে নিচ্ছি। ওকে, বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো বাবা, জি আদাব। কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? আমি বলি যে শ্রী মানিক চন্দ্র রায়, জি, ছোটা ক্লাবের সভাপতি, মল্লিকতা ক্লাব সোনাহান দেবগঞ্জ পঞ্চগড় থেকে। জি জি, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে যে শরীর ভালো রাখার জন্য আমাদের কি কি খেতে হবে, আর শরীরটা আমার একটু ক্লান্ত আজকে তো। শরীরে ক্লান্তি দূর করার জন্য হুম। এটাই জানতে চাচ্ছেন তো? হ্যাঁ, ঠিক আছে, আমরা শুনবো, আপনি শুনতে থাকুন। আচ্ছা, আমরা আমাদের প্রাসঙ্গিক কথায় আসি, ওনার অ্যান্সারটা পরে দিব। তাহলে আচ্ছা, আমরা কি কারণে হয়েছে এটা, এখন আসুন আমরা তার লক্ষণ কি একটোপিক প্রেগন্যান্সির। প্রধানত লক্ষণ থাকবে তার মাসিক বন্ধ থাকবে। মাসিক বন্ধ কতদিন? 4 সপ্তাহ থেকে 12 সপ্তাহের বন্ধ মধ্যে। মানে একেবারেই বন্ধ নাকি অনিয়মিত হবে? না, অনিয়মিত না, একেবারেই বন্ধ থাকবে। একেবারেই বন্ধ। একদম প্রেগন্যান্সিতে যেমন মাসিক বন্ধ যেমন থাকে, হয়। একদম এটা তো ওয়ান টাইপ অফ প্রেগন্যান্সি, সো এখানেও মাসিক বন্ধ থাকবে। আচ্ছা, এখন কারো হয়তো বা 4 থেকে 6 সপ্তাহ, কারো 6 থেকে 8 সপ্তাহ, কারো 8 থেকে 10 সপ্তাহ, কারো 12 সপ্তাহ, ভ্যারিয়েবল আর কি। দ্যাট ইজ মানে তাকে প্রেগন্যান্সির মতো মাসিক বন্ধ থাকবে, ঠিক আছে। তারপরে লক্ষণটা কি হবে? হঠাৎ করে সে বলবে যে মানে অনেক তীব্র পেটে ব্যথা, যে কোনো এক সাইডে, রাইট অথবা লেফট, তলপেটের যে কোনো এক সাইডে তীব্র পেটে ব্যথা, এবং সেটা স্ট্যাবিং, জাস্ট ছুরি দিয়ে হানার মতো একটা ব্যথা হবে এক সাইডে, এতটাই তীব্র হবে, এবং সে সহ্য করতে পারে না। এক সময় দেখা যাবে সে হঠাৎ করে জ্ঞান লোপ পেল। এই পরিমাণ সিভিয়ার হয়ে যায় এই পেশেন্ট, মানে একটোপিক প্রেগন্যান্সি যদি টিউব ফেটে যায়, তাহলে এটা খুবই ভয়াবহ, অসম্ভব ভয়াবহ। যদি এটা হয়ে যায়, অনেকেই দেখা যায় বাসায় ঝাড়ফুঁক করে, এই করে সেই করে, যিনি ভূতে ধরছে, কিন্তু এগুলো কোনো কিছু না। সাথে সাথে এই ধরনের লক্ষণ দেখা গেলে সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এই সব ক্ষেত্রে বাসায় ট্রিটমেন্ট করার কোনো ওয়ে নেই, অবশ্যই ডাক্তারের কাছে আসতে এবং হসপিটালাইজই হতে হবে এসব ক্ষেত্রে। হ্যাঁ, এখন আসেন যে আর কি কি লক্ষণ নিয়ে আসতে পারে। তাহলে একটা থাকলেও তার মাসিক বন্ধ থাকবে, 2 নম্বর প্রচণ্ড তলপেটে ব্যথা থাকবে যে কোনো এক সাইডে, 3 নম্বর হচ্ছে তার ভেজানা দিয়ে অল্প অল্প স্পটিং হবে, ঠিক আছে। অ্যাবর্শন হলে যেটা হয় সেটা প্রফিউজ ব্লিডিং হয়, কিন্তু এখানে কিন্তু সামান্য একটু একটু স্পটিং হবে, ঠিক আছে। এই 3টাকে আমরা বলি ট্রায়াড, একদম বেসিক, মানে লক্ষণ, বেসিক জিনিসটা থাকতেই হবে, তারপরে অন্য জিনিস। তার মানে কী থাকলো? মাসিক বন্ধ থাকলো, তীব্র পেটে ব্যথা হলো, অল্প পরিমাণ ব্লিডিং হতে পারে মাসিকের রাস্তা দিয়ে, এই 3টা হচ্ছে বেসিক। তার সাথে থাকতে পারে মাথা ঘোরা, জ্ঞান লোপ পাওয়া, একদম ফ্যাকাশে হয়ে যাওয়া, মানে ব্লিডিং হচ্ছে, ভিতরে ব্লিডিং হতে হতে একদম ফ্যাকাশেই হয়ে যায়, এরকম একটা রূপ ধারণ করা। অনেক সময় হয় কি, এই কাঁধের মধ্যে ব্যথা অনুভব করতে পারে। সেটা আবার কেন হয়? যদি পেটের ভিতরে যে অস্বাভাবিক ব্লিডিং হতে হতে অনেক বেশি ব্লিডিং হয়ে যায়, সেটা আমাদের একটা মধ্যচ্ছদা আছে, ডায়াফ্রাম বলি, সেটা আমাদের উপরের পেটের অংশের জিনিসগুলোকে নিচের পেটের থেকে আলাদা করে দেয়। তো এইটার মধ্যে যদি কোনোভাবে সেই তরল জিনিসটা স্টিমুলেশন করতে পারে, এইটার যে নার্ভ, এখানে সেই নার্ভ সেম, তখন এইটাই ইরিটেশন হয়, এখানে পেইন ফিল হয়, এই আরেকটা উপসর্গ নিয়ে আসতে পারে। এটাই মূলত উপসর্গ।
কিন্তু যেটা নীরব, এটা তো আমরা বললাম যে মোটামুটি রাপচারের ক্ষেত্রে এগুলো হয়, হ্যাঁ, যেটা আনরাপচার বা নীরব একটোপিক প্রেগন্যান্সি, সেক্ষেত্রে হয় কি পেশেন্ট হয়তো বা বলবে যে আমার 4 থেকে 6 সপ্তাহ মাসিক বন্ধ, তারপরে ম্যাডাম কেমন জানি একটু অস্বস্তি ফিল করছি, আমি বাথরুমে গেলে পেশাব বা পায়খানা করার সময় খুবই ডান পাশে বা বাম পাশে আমার খুবই অস্বস্তি ফিল করছি, একটু সামান্য সামান্য ব্যথা, অস্বস্তি ফিল করা আর কি, ব্যথা না অস্বস্তি ফিল করা। তো ঠিক আছে, তারপর আমরা নেক্সট ইনভেস্টিগেশনে চলে, তাহলে আমরা একটা আল্ট্রাসাউন্ড করে দেখি, ইউরিন টেস্ট করে দেখি, প্রেগনেন্সি টেস্ট করে দেখি। তারপর দেখা গেল কি যে আল্ট্রাসোনোগ্রামে আসলো টিউবে একটা ভ্রূণ চলে আসছে, একটা ভ্রূণ, কিন্তু জরায়ু খালি, জরায়ুতে কোনো বাচ্চা নেই বা টিউবের মধ্যে বাচ্চা এসেছে। তারপরে স্টেপে আমরা করি একটা, যে প্রেগনেন্সিতে যে হরমোনটা বেড়ে যায় সেরাম বেটা এসিজি, আমরা সেটা করে থাকি। এখন সেরাম বেটা এসিজি করলে আমরা দেখা যাবে যে ওইটা রেইজ, দ্যাট ইন্ডিকেটস প্রেগনেন্সি। অ্যাক্টিভ প্রেগনেন্সি ইজ অলসো এ প্রেগনেন্সি। সো প্রেগনেন্সি ওইটাতেও বিটা এসিজি বাড়ে, আবার অ্যাক্টিভ প্রেগনেন্সিতে বাড়ে, কিন্তু অ্যাক্টিভ প্রেগনেন্সিতে নর্মাল প্রেগনেন্সির চেয়ে অত বাড়ে না, সামান্য বাড়ে। তো এটা একটা সিগনিফিকেন্ট স্টার মার্ক। আল্ট্রাসোনোগ্রাম করলাম আর বিটা এসিজি করলাম, এ দুটো দিয়ে মোটামুটি আমরা কনফার্ম হয়ে যাই যে আপনার এটা অ্যাক্টিভ প্রেগনেন্সি হয়েছে। এখন আমরা কোন পথে হাঁটবো? আচ্ছা, নেক্সট। তার আগে আমি একটু ফোন নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আবুল কাসেম, বুরহানপুর রাজপাড়া, রাজশাহী থেকে। আমার দুটি প্রশ্ন, যে আমার বিবাহ ইতিমধ্যে 1 বছর হয়েছে, 1 বছর পূর্ণ হয়েছে, আমরা চেষ্টা করছি, তারপর আমাদের এখনো প্রেগনেন্সি হয়নি আমার ওয়াইফের, এর ক্ষেত্রে আমার করণীয় কি? আর আরেকটা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে জরায়ুতে টিউমার হয়ে, ওই টিউমার সহ জরায়ুটা ভেঙে না দিয়ে বিকল্প কোনো, মানে শুধু কেন টিউমার ভেঙে দিয়ে হয় না, কেন জরায়ু সহ কেন ভেঙে দিতে হয়, এটা আমার প্রশ্ন। আচ্ছা বন্ধু, শুনতে থাকুন। আচ্ছা, যদিও আমাদের এটা মানে আমাদের প্রসঙ্গের বাইরে, আমরা একটু প্রেগনেন্সি নিয়ে বলছি, যেহেতু বন্ধু শ্রোতা জানতে চেয়েছে তো একটু বলি। উনি সম্মত জানতে চেয়েছে যে জরায়ুতে টিউমার মেইনলি আমরা ফাইব্রয়েড ভেবে থাকি, হ্যাঁ। তো ফাইব্রয়েডে কিন্তু 2 ধরনের চিকিৎসা আছে, একটা হচ্ছে আমাদের মেডিকেল ট্রিটমেন্ট করে, টেম্পোরারি ট্রিটমেন্ট, আর একটা হচ্ছে পার্মানেন্ট ট্রিটমেন্ট, মানে একদম ডেফিনিটিভ ট্রিটমেন্ট যেটাকে বলে থাকি, হ্যাঁ। এখন টিউমারের ক্ষেত্রে দেখতে হবে যে পেশেন্টের এজ কেমন, হ্যাঁ, তার রিপ্রোডাক্টিভ বেজিক না, তার ফ্যামিলি কমপ্লিট আছে কিনা, নাকি ফ্যামিলি ইনকমপ্লিট। ফ্যামিলি যদি কমপ্লিট থেকে থাকে, ধরেন 42, 45 ইয়ার্স, তার মধ্যে দেখা গেলো তার ফাইব্রয়েড ইউটেরাস আছে, সেক্ষেত্রে আমরা মনে করি যে এটা ফেলে দেওয়া হবে, কারণ এই টিউমার থেকে আবার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, যদিও খুবই কম, 1 থেকে 2%, হ্যাঁ। কিন্তু এই পেশেন্টেরই যদি বয়স 30 ইয়ার্স হয়, তার ফ্যামিলি ইনকমপ্লিট থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা জরায়ুটা রেখে দিই, ফাংশনিং ইউটেরাসটাকে রেখে দিয়ে আমরা টিউমারটা ফেলে দিই, এটাকে আমরা বলি মায়োমেক্টমি। ঠিক আছে, এটাতে কোনো ঝুঁকি থাকবে না তো? এটাতে ঝুঁকি মানে কি, অপারেশনের সময় তো অবশ্যই ঝুঁকি থাকে, অনেক বেশি ব্লিডিং হতে পারে, পেশেন্টকে আগেই আমরা ডাবল বার্ন কনসেন্ট নিয়ে নিই যে যদি ব্লিডিং বেশি হয় তাহলে আমাদের জরায়ু কেটে ফেলতে হবে, হ্যাঁ, হওয়ার সম্ভাবনা থাকে। তবে আমরা এখন অনেক স্মার্ট হ্যান্ডে করি, মানে হয় না এইসব দুর্ঘটনা হয় না, কিন্তু তার আগেও কিন্তু যদি এসব করি তাহলে যেহেতু ইনফার্টিলিটির জন্য হয়, সেক্ষেত্রে আমরা কিছু প্রি রিকুইজিট ইনভেস্টিগেশন করে থাকি, হ্যাঁ। যেমন আমরা করছি, একটা ওয়াইফের বাচ্চা হচ্ছে না, কিন্তু হাজব্যান্ডেরও কোনো সমস্যা থাকতে পারে, সেই জন্য হাজব্যান্ডের সিমেন অ্যানালাইসিস করি, বীর্য পরীক্ষাটা করে নিই। অনেক সময় হাজবেন্ডরা পরীক্ষা করাতে চায় না, এইটাই সমস্যা। তো সেই জন্য আমাদের হাজব্যান্ডের এটা করে নিতে হবে। ওয়াইফের হচ্ছে আমরা ভিতরে মানে হিস্টোসালফিওগ্রাফি করে দেখব টিউব ভালো আছে কিনা, সব কিছু ভালো আছে কিনা, যদি সব এর ফাংশনিং সব কিছু ঠিক থাকে, হাজব্যান্ডের যদি সেমিনের কোয়ালিটি, বীর্যের কোয়ালিটি ভালো থাকে, দেন আমরা কিন্তু ওই যে শুধু জরায়ু রেখে দিই, শুধু টিউমারটা আউট করে দিই, এটাকে বলে মায়োমেক্টমি, অর্থাৎ যে মায়োমা আছে, এটার নাম মায়োমাটাকে ফেলে দেওয়া, একটু ফেলে দেওয়া, এটা ওনার সম্ভবত উনি শুনতে চেয়েছেন। অর্থাৎ ওনার ওয়াইফ যদি 30 ইয়ার্সে হয়, ফ্যামিলি যদি ইনকমপ্লিট হয়, তবে আমরা জরায়ু রেখে দিয়ে টিউমারটা ফেলে দেব। কিন্তু ওনার ওয়াইফ যদি 40 বিয়ন্ড 40 ইয়ার্স হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা জরায়ু সহ এটা ফেলে দেব। এটা হচ্ছে ওনার আনসার। আমার সম্ভবত ঝুঁকি কম থাকে, হ্যাঁ। আবার আচ্ছা, এটাতে ঝুঁকি হচ্ছে কি, সে প্রেগনেন্ট হতে পারবে, তাও যে 100% চান্স তা না, কিন্তু 40 to 60% চান্স আছে তার আর রিপিট প্রেগনেন্সি হওয়ার। কিন্তু দেখা যাবে যে ও তো প্রফিউজ ব্লিডিং হয় মেনস্ট্রুয়েশনের সময়, এইসব ক্ষেত্রে আর কি। তারপর দেখা যায় এটা 5% ক্ষেত্রে আবার রিঅ্যাপিয়ার করছে, তারপরে আবার হচ্ছে দেখা যায় যে তার মানে আবার আরেকটা গ্রো করেছে, ফাইব্রয়েড ইউটেরাস আবার আরেকটা গ্রো করেছে, এটা দেখা যায় 10% ক্ষেত্রে, আবার শেষ পর্যন্ত দেখা যায় 20% ক্ষেত্রে আমাকে সেই ডেফিনিটিভ সার্জারিতে চলে যেতে হয়েছে। এটা হচ্ছে এগুলোর আলটিমেট ফেট আর কি, যদি আমি মায়োমেক্টমি করি
শুধু জ্বরে রেখে দিয়ে টিউমারটা অপারেশন করি। তাহলে কি হলো, তার সিমটম আবার ফিরে আসলো, আবার টিউমার হলো, আবার আলটিমেটলি আমাকে ডেফিনেটিভ সার্জারিতে যেতে হলো। এই টিউমার কি বারবার হতে পারে? হ্যাঁ, এই টিউমারগুলো বারবার হয়, অনেক, মানে এটা ছোটো 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 ছোটো, এগুলো তো সাধারণত ইস্ট্রোজেনের ইনফ্লুয়েন্স হয়ে থাকে। তো আমরা যাদের রিপ্রোডাক্টিভ এজ তাদের ক্ষেত্রে কিন্তু ইস্ট্রোজেনের আধিক্যতা বেশি থাকে। যতদিন ইস্ট্রোজেন শরীরে থাকবে ততদিনটা হতেই থাকবে, যার হওয়ার, যার হবে না তার হবে না, কিন্তু যার হওয়ার তার হতেই থাকবে। কিন্তু এমনটা নেই যে 2-1 হলো তারপর আর হয়তো হবে না। না, হবে, এটা হবে, কিন্তু এটা রেয়ার, এটা রেয়ার হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু ইস্ট্রোজেনিক ইনফ্লুয়েন্স হয়ে থাকে। ইস্ট্রোজেন শরীর, আর সে হবে না কখন, যখন সে মেনোপোজে চলে যাবে, অর্থাৎ হরমোনাল ইনফ্লুয়েন্সটা নাই, জিরো, তখন এটা অটোলাইসিস বলে হয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা, এক্ষেত্রে আমরা কি কি সতর্কতা অবলম্বন করতে কোনটার পারি? ক্ষেত্রে? এই ectopic একটোপিক pregnancy আচ্ছা, ক্ষেত্রে। একটোপিক প্রেগনেন্সি যেহেতু আমি বলেছি যে এটা আসলে জননতন্ত্রের প্রদাহের কারণে, হ্যাঁ, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজের কারণে হয়, যেটার অন্যতম প্রধান কারণ হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন। সো আমার এইম হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনটা এনি হাউ প্রিভেন্ট করতে হবে। তাহলে কী করতে হবে? নিরাপদ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করতে হবে, অর্থাৎ বেরিয়ার বা কন্ডোম এই ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা আচ্ছা। ইস্যু। হ্যাঁ, কারো যদি হয়েই থাকে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, তাহলে সে অবশ্যই গাইনোকোলজিস্টের কাছে গিয়ে প্রপার ট্রিটমেন্ট নেবে, 2 নম্বর। 3 নম্বর, সে যদি কোনো এআরটি পদ্ধতিতে যেতে চায় তাহলে এক্সপার্ট হ্যান্ডের মাধ্যমে যেন আইভিএফটা করে। তারপরে কেউ যদি স্মোকার হয়ে থাকে সে অবশ্যই ধূমপান বর্জন করবেন। ধূমপান তো এমনিতেও অনেক অনেক ক্ষতিকর। যারা তারপরে ধূমপান আমাদের করেন এবং আশেপাশে যারা থাকেন তারাও তো এফেক্টেড হয়। হ্যাঁ, আবার দেখা যায় যে আপনার মনে করেন আপনার হাজবেন্ড ধূমপান করছে, ওনার কিছু হচ্ছে না, কিন্তু যে ওয়াইফ তারও সিএ লাং হয়ে বসে আছে, লাংসে কার্সিনোমা হয়ে বসে আছে। সো এতটাই ক্ষতিকর। এবং আমার কাছে কোনো ইনফার্টিলিটি পেশেন্ট আসলে আমি মূলত বলি যে আপনি যদি স্মোকার হন, প্লিজ আপনি স্মোকটা বন্ধ করেন, এতে আপনারও ভালো হবে, আপনার আশেপাশের মানুষ সবারই জন্য ভালো হবে। আচ্ছা, এই সতর্কতা আর কি, এই সতর্কতা করলে নেক্সট প্রেগনেন্সিতে হওয়ার সম্ভাবনা কমে যায়। একটা একটোপিক প্রেগনেন্সি হওয়ার পরে নেক্সট আরেকটা প্রেগনেন্সিতে একটোপিক হওয়ার সম্ভাবনা শতকরা 10 থেকে 20 ভাগ, বুঝছেন? একটা একটোপিক প্রেগনেন্সি হওয়ার পরে সেকেন্ড টাইম একটোপিক হওয়ার সম্ভাবনা শতকরা 10 থেকে 20 ভাগ, আর অনেক কম। আর নর্মাল প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা, তাহলে পেশেন্টকে কাউন্সিলিং করতে হয় আমাদেরকে, ওরা তো রীতিমতো ভয় পায় যে আমার আবারও হবে। সেই জন্য আমার সেকেন্ড প্রেগনেন্সিতে নর্মাল প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা শতকরা 60 থেকে 70 ভাগ সম্ভাবনা থাকে। সেই জন্য আমরা রুগীদেরকে সবসময় কাউন্সিলিং করে বলি যে আপনাদের ভয়ের কোনো কারণ নেই। একটা একটোপিক মানে যে আপনি সবই একটোপিক হবে তা না, কিন্তু মাত্র 10 ভাগ মানে 90 ভাগেরই নর্মাল প্রেগনেন্সি হয়ে থাকে। তবে এই ক্ষেত্রে হচ্ছে একটা একটোপিক প্রেগনেন্সির পরে কমপক্ষে আমরা 6 মাস গ্যাপ দেব। এই সময় তাদেরকে কোনো কন্ট্রাসেপটিভ ইউজ করতে বলতে হবে। কি কন্ট্রাসেপটিভ? যেমন সে কম্বাইন ওরাল কন্ট্রাসেপটিভ পিল ইউজ করতে পারে, তারপরে বেরিয়ার মেথড ব্যবহার করতে পারে। হ্যাঁ, কিন্তু তাকে কনফার্ম 6 মাস তাকে অবশ্যই রেস্টে রাখতে হবে, সে যেন অ্যাক্সিডেন্টাল কোনো প্রেগনেন্সি না হয়ে যায়। তাহলে আমরা আশা করি পরবর্তী প্রেগনেন্সিতে একটোপিক প্রেগনেন্সিটা হওয়া চান্স থাকে না। তার পারিবারিক হিস্ট্রিতে যদি কারো থেকে থাকে, দেখা গেল যে আছে, তার যে হবেই এরকম তো কোনো সম্ভাবনা থাকে না। এটা পারিবারিক নাও হতে পারে, এটা তার মানে পারিবারিক থাকলে তার যে হবে এমন নয়। এটা কিছু এই যে কারণ, যার এই কারণের মধ্যে পড়বে তার মধ্যে একটোপিক হবে, মেনলি সেক্সুয়ালি ট্রান্সমিটেড। একটোপিক প্রেগন্যান্সি যদি কারো ধরা পড়ে তাহলে সে মানে বাচ্চা নেওয়ার ক্ষেত্রে আর কি কি সতর্কতা অবলম্বন করতে পারে? এই যে সতর্কতা, প্রথমে আমি বলছি যে প্রথমে প্রেগনেন্সি নেওয়ার আগেই সে গাইনোকোলজিস্টের সাথে কনসাল্ট করবে, ঠিক আছে? আগেই যে আমি বাচ্চা নিতে যাচ্ছি, আমার কি করণীয়। হ্যাঁ, তখন তাকে আমরা দেখবো যে তার অ্যানালাইসিস করে দেবো তার যেহেতু আগের একটোপিক হয়েছে, এখন একটোপিকের কি কারণগুলো কি আছে কিনা, আর তার কোনো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন আছে কিনা, ক্ল্যামাইডিয়াল ইনফেকশন আছে কিনা, নাসিরে গনরের ইনফেকশন আছে কিনা, তার সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, সেগুলো এক্সক্লুড করে নিব। তারপরে সে আগে কোনো কপারটি পড়েছিল কিনা সেগুলো এক্সক্লুড করে নিব। তারপরে সে ধূমপান করে কিনা এটাও এক্সক্লুড করে নিব। নেওয়ার পরে তারপরে আমরা 6 মাস বিরতি দেওয়ার পর একটা একটোপিক তারপরে আমরা বলবো তাকে প্রেগনেন্সি হতে। যখনই প্রেগনেন্সি সে অবশ্যই গাইনোকোলজিস্টের কনসালটেশনে থাকবে। যখনই সে প্রেগনেন্সি হবে সাথে সাথে আমাকে একটা আল্ট্রাসোনোগ্রাম করে, ট্রান্সভাজানাল সোনোগ্রাফি করে আমাকে কনফার্ম করতে হবে যে এটা ইউট্রাসের ভিতরে হয়েছে নাকি ইউট্রাসের বাইরে হয়েছে একটোপিক প্রেগনেন্সি, এটা আমাকে কনফার্ম করতে হবে। আমরা একটি ফোন কল নিয়ে
বন্ধু কে Hello. বলছেন, কোথা থেকে বলছেন? আমি বদরপুর থেকে বলছিলাম তাপস চন্দ্র রায়। জি, প্রশ্ন আমি করুন। আজকে আমি একটা অন্য বিষয় নিয়ে কথা বলতে চাই। আমার ওয়াইফ 5 মাস হলো প্রেগনেন্ট হয়েছে, হ্যাঁ, আচ্ছা, কিন্তু ওর একটু সমস্যা হইতেছে, বাম পায়ের হাঁটুর উপরে চলতেছে, বুঝছেন? বাম পায়ের ঠিক আছে। হাঁটুর উপরে জ্বালা পোড়া। জি জি জি। আচ্ছা, কিন্তু আমি একটা জিনিস টেনশন করতেছি কি, যে আমার মায়ের এরকম পায়ের ব্যথা, পরে মাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, পরে উনি মেরুদণ্ডের টেস্ট দিলেও দেখা গেল যে মেরুদণ্ডের হাড় তার ত্যাগ হয়ে গেছে, বুঝছেন? ওই ব্যথাটা পায়ে যাচ্ছিল, কিন্তু এখন আমার ওয়াইফ এই যে 5 মাস হলো প্রেগনেন্ট, এর পাটা জ্বলতেছে, এটা কি মানে এরকম কোনো কিছু ভয় লাগতেছে যে আমাকে একটু প্লিজ একটু হেল্প। আচ্ছা, আপনি শুনতে থাকুন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। যদিও এটি আজকের বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ না, তবুও যদি একটু পরামর্শ দেন। আচ্ছা, ওরা যেহেতু বলছে মনে হয় পিএলআইডি আছে সম্ভবত, উনি হাড় ক্ষয়ের কথা বলেছে, তো আমার মনে হয় এটা অর্থোপেডিক্সের ডাক্তারের সাথে একটু কনসালটেশন করাটা বেশি ভালো হবে। গাইনি রিলেটেড এ ধরনের কোনো সমস্যা না যে একটা প্রেগনেন্সি হলে তার শরীর জ্বালা করবে, এমন কোনো আসলে প্রেগন্যান্সির হতে কারণে পারে না। এটি নয়। এটি নয়, এটা আদারওয়াইজ তার হয়তো বা ওষুধ, অন্য কোনো ওষুধ খাচ্ছে, তার কিছু তার রিয়াকশন reaction হতে হতে পারে, পারে। অর্থোপেডিক্সের কোনো কারণে কোনো ওষুধ খাচ্ছে তার জন্য হতে পারে। তো এটা আমার মনে হয় খুব বড় কোনো ইস্যু না, আর এটা প্রেগন্যান্সির সাথে রিলেশন নেই। রিলেশন কোনো নেই। আচ্ছা ধন্যবাদ। বন্ধুরা, আমাদের আজকের বিষয় একটোপিক প্রেগন্যান্সির লক্ষণ, সতর্কতা, করণীয়। এটা নিয়ে কি আপনারা এ সম্পর্কে যদি কোনো প্রশ্ন করতে চান, সরাসরি ডাক্তারের সাথে কথা বলতে পারেন, ফোন করতে পারেন। আর একবার ফোন নাম্বারটি জানিয়ে দিতে চাই, 01-867-667799। এই নম্বরে আপনারা ফোন করতে চান। আজ আমাদের স্টুডিওতে ডাক্তার উপস্থিত রয়েছেন, একজন বিশেষজ্ঞ ডাক্তার, সহযোগী অধ্যাপক রওশন আরা বেগম। আমরা আরেকটি ফোন কল নিয়ে নিচ্ছি। বন্ধু কে বলছেন, কোথা থেকে বলছেন? দুঃখিত, ফোনটি কেটে আচ্ছা, গিয়েছে। আমরা আমাদের আলোচনায় ফিরে যাই। আচ্ছা, আমরা তো সব লক্ষণ বললাম, এবার আমাদের ট্রিটমেন্টে আসতে হবে না, আমাদের তো জি। ট্রিটমেন্ট করতে হবে। তাহলে আমরা দুটো বলেছি, একটা যে টিউব না ফেটে একটা অবস্থান, আর একটা টিউব ফেটে গেলে একটা অবস্থান। হ্যাঁ, টিউব যদি না ফেটে যায়, অর্থাৎ সে হয়তো বা সামান্য কিছু সমস্যার জন্য এসছে, এখন ডায়াগনোসিস হয়েছে, তখন আমাকে টিউব না ফেটে গেলে আমাকে কীভাবে ট্রিটমেন্ট করতে হবে, সেক্ষেত্রে আমরা দেখব যে তার অন্যান্য লক্ষণগুলো আমরা দেখব, যেমন তার বিটাইসিজি লেভেলটা কেমন, তার ভ্রূণের সাইজটা কেমন। যদি আমরা দেখি যে ভ্রূণের সাইজটা 2 সেন্টিমিটারের নিচে, আবার হরমোন টেস্ট করি, বেটা এসিজিটা যদি লেস দেন 2000 ইন্টারন্যাশনাল ইউনিটের নিচে থাকে, তাহলে কিন্তু আমরা তাকে মেডিকেল ট্রিটমেন্ট দেবো, অর্থাৎ ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করব। মেডিকেল ট্রিটমেন্টটা কি? মেডিকেল ট্রিটমেন্টটা মেথোট্রেক্সেট 1 অ্যাম্পল আমরা মাংসে ইঞ্জেকশন দিয়ে দিব, ঠিক আছে? এটার কাজ হচ্ছে এই যে আবার একটা যে ভ্রূণ আস্তে আস্তে বড় হবে, এই বড়টাকে রোধ করে দেওয়া, অর্থাৎ সেই ভ্রূণটা আর বড় হতে থাকবে না, অটোমেটিক ওখানে শরীর থেকে অ্যাবজর্পশন হয়ে যাবে, তাহলে ওইটা ওখানে শেষ হয়ে যাবে, আর টিউব কাটতেও হবে না, টিউবে কিছু করতেই হবে না। এটা হচ্ছে আমাদের মেডিকেল ট্রিটমেন্ট। তারপরে কিছু আমরা শুনবো, তার আগে একটি ফোন কল নিয়ে নিচ্ছি। বন্ধু কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম, আমি রংপুর থেকে ওয়ালাইকুম বলছি। আসসালাম। জি, প্রশ্ন করুন। আমার ওয়াইফের 5 মাস চলতেছে, কিশোর টিকা দেয় নাই, তো এই অবস্থায় দেওয়া যাবে কিনা? টিকা দেয়নি? টিটি নাকি? টিটি টিকার কথা বলছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, কনসেপ্ট করতে 5 মাস চলতেছে। জি, আপনার প্রশ্নটা কি? ওইটা এখন দেওয়া যাবে কিনা, এটা একটু পরামর্শ। আচ্ছা, ওকে, ধন্যবাদ শ্রোতা। যদি আমাদের এটা প্রসঙ্গ না, তবু বলছি, তো আপনার ওয়াইফ যখন ফার্স্ট বাচ্চার মুভমেন্ট বুঝবে, অর্থাৎ 5 মাস থেকে শুরু করে 6 মাসে মোটামুটি সবাই বুঝতে পারে, তো 6 মাস হলে প্রথম ডোজ টিকাটা আপনি দিয়ে দিবেন, এবং 7 মাসে আরেকটি ডোজ টিকা দিয়ে দিবেন। এটা হচ্ছে আপনার প্রশ্নের উত্তর। আশা করি কিন্তু বুঝতে টিকা পেরেছেন। দিতে পারবেন, হ্যাঁ, এতে টিকা কোনো দিতে- সমস্যা নেই। 6 মাসে একটা, 7 মাসে একটা। 6 মাসে একটা, 7 মাসে একটা। বন্ধু নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। বন্ধুরা, আর একবার জানিয়ে দিতে চাই, আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 284.90 মিটার ব্যান্ড, 1053 কিলোহার্সে, 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার অ্যাপে। সেই সাথে আমাদের এই অনুষ্ঠান দেখতে এবং শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের ফেসবুক পেজে। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডাক্তার রওশন আরা বেগম, সহযোগী অধ্যাপক।
আমরা আবারও আলোচনায় আচ্ছা, ফিরে যেতে চাই। যাচ্ছি আমাদের ট্রিটমেন্টের মধ্যে আসছি। তাহলে একটা টিউব যখন না ফেটে না গিয়ে সেটার জন্য পেশেন্ট যখন আসবে তাকে আমরা মেডিকেল ট্রিটমেন্ট দেবো। কি দিয়ে করব? একটা ড্রাগ, সেটার নাম মেথোট্রেক্সেট ইঞ্জেকশন। একটা মেথোট্রেক্সেট ইঞ্জেকশনই যথেষ্ট একটা পেশেন্টের জন্য। সেটাই ভিতরের যে ভ্রূণটা আছে সেই ভ্রূণর বৃদ্ধিটাকে বন্ধ করে দিয়ে আলটিমেটলি ওটা শরীর থেকে অ্যাবজর্পশন হয়ে যাবে, শেষ ওটা ওখানেই। আচ্ছা। আর কিছু সার্জিক্যালি দেখা যায় আমরা ফলো আপ করতে থাকতে হবে। যদি দেখা যায় যে ভ্রূণটা আস্তে আস্তে বড় হচ্ছে, বিটা-এসিজি লেভেলটাও কিছুটা বেড়ে গিয়েছে আগে থেকে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে আর ওয়েট না করে আমাদেরকে সার্জিক্যাল ট্রিটমেন্টে চলে যেতে হবে, যদিও টিউব ফাটেনি কিন্তু। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদেরকে কনজারভেটিভ সার্জারি বলি আমরা, অর্থাৎ পেট না কেটে পেট ফুটো করে ল্যাপারোস্কোপির মাধ্যমে কিছু কনজারভেটিভ সার্জারির মাধ্যমে এটা ট্রিটমেন্ট করা হয়ে থাকে। এই ট্রিটমেন্ট অনেক কিছু নাম আছে, যেমন আমরা ল্যাপারোস্কোপির মধ্যে সালফিং গোস্টমি করি, সালফিং গোটমি করি, সালফিং গেকটমি করে থাকি, বিভিন্ন ধরনের অপারেশন করে থাকি। এই অপারেশনটা আবার পেট কেটেও করা যায়, কিন্তু আমরা এটাকে কনজারভেটিভ বলি এই কারণে যে আমরা শুধুমাত্র, যেহেতু ফেটে যায় না, শুধু ছোট্ট একটা ফুটা করে একটোপিক, মানে যেটা ভ্রূণ, একটোপিক ভ্রূণ, সেটাকেই বের করে নিয়ে আসি। এই জন্য এটাকে কনজারভেটিভ সার্জারি বলে। ঠিক আছে? এটা হচ্ছে আপনার যদি টিউব ফেটে না যায়। যদি টিউব ফেটে যায় এক্ষেত্রে তো পেশেন্টের অবস্থা খুবই খারাপ থাকে, অজ্ঞান হয়ে যায়, প্রচণ্ড ব্লিডিং হয়ে একদম পেপার হোয়াইট নিয়ে আসে। এসব ক্ষেত্রে পেশেন্টকে আমরা সরাসরি হসপিটালে পাঠাই। কোন হসপিটালে পাঠাবো সেটাও বুঝতে হবে। যে হসপিটালে 24 ঘন্টা অপারেশন ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল থাকবে, হ্যাঁ, আর 24 ঘন্টায় ব্লাড ট্রান্সফিউশন ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল থাকবে, সেসব হসপিটালে পাঠায় দিয়ে এরা যদি অজ্ঞান হয়ে যায়, অর্থাৎ তার পালস পাওয়া যাচ্ছে না, ব্লাড প্রেশার পাওয়া যাচ্ছে না, পালসটা অনেক বেশি র্যাপিড, সেক্ষেত্রে আমাকে তাকে রিসাসিটেশন করতে হবে। হ্যাঁ, রিসাসিটেশন মানে কি, তাকে ওই ইঞ্জেকশন দিয়ে, স্টেরয়েড ইঞ্জেকশন দিয়ে তাকে আমরা স্বাভাবিক অবস্থানে, অর্থাৎ পালস, ব্লাড প্রেশারটাকে ফিরিয়ে আনতে হবে। এই যে একটা কন্ডিশন, আমি তাকে রিসাসিটেশন করে তারপরে অপারেশন করব, এই সময়টুকু নাই, যে কোনো সময় পেশেন্ট এক্সপায়ার করতে পারে। সেই জন্য আমাকে পেশেন্টের রিসাসিটেশনের পাশাপাশি আমরা ল্যাপারোটমি, অর্থাৎ পেশেন্টকে নিয়ে সরাসরি আমরা ওটিতে চলে যাব ব্লাড সহ, যে একদিকে রিসাসিটেশন হবে আর একদিকে আমরা সার্জনের পেট কেটে শুরু করে দেবো কাজ। ঠিক আছে? এমন কি বলে যে একটোপিক প্রেগনেন্সির ক্ষেত্রে আমরা ওয়েট না করে যদি ব্লাড নাও পাওয়া যায়, তবু পেট কেটে আগে সেই জায়গাটাকে ধরতে হবে, যে জায়গায় বাস্ট হয়ে গেছে সেই জায়গাটাকে ক্ল্যাম্প করতে হবে, তাহলে ব্লিডিংটা যেমন বন্ধ হয়। তারপরে ব্লাড যদি না পাওয়া যায়, পেশেন্টের ব্লাড ছেঁকে যে একটোপিকের থেকে পেট কাটলাম যে ব্লাড, সেইটা ছেঁকে দরকার হলে পেশেন্টকে আবার দিতে হবে, এতটাই এমার্জেন্সি এটা। সেই জন্য এই যে এরকম হলে আমরা রিসাসিটেশন এবং ল্যাপারোটমি অ্যাট দ্য সেম টাইমে করে থাকি। ল্যাপারোটমি মিন্স পেটটাকে কেটে যেই অংশে একটোপিক বাচ্চাটা আসছে, ভ্রূণ, ফেলোপিয়ান টিউব, সেই অংশটা, সেই টিউবটা কেটে ফেলা হয়। এটাকে বলে সালফিংগেক্টমি। হ্যাঁ, সালফিংগেক্টমি বলা হয় এটা হচ্ছে এটা ট্রিটমেন্ট। এবং দেওয়ার পরে তারপরে সুন্দর করে আমরা ভিতরে মুছে, মানে টয়লেটিং বলি এটা, মানে আমরা বাথরুমে যেমন টয়লেটিং করি, ওইটার ভিতরে ওইটা টয়লেটিং করে সুন্দর করে মুছে একটা ড্রেন টিউব দিয়ে তারপরে অ্যাবডোমেন ক্লোজ করে চলে আসি। আচ্ছা, আর তারপরের অবস্থান দেখেন, এখন একটা মেয়ে যখন প্রথম টাইমে একটোপিক হলো, তার কিন্তু মনের মেন্টাল ট্রমা হয় একটা অনেক। সেক্ষেত্রে মেন্টাল ট্রমাটাকে কারেকশন করার জন্য ফ্যামিলির সবাইকে নিয়ে তাকে একটা কাউন্সেলিং করতে হবে। যেই কাউন্সেলিংয়ের মধ্যে বলা থাকবে যে আমরা 6 মাস থেকে 1 বছর বাচ্চা নিব না, এবং আমরা এই সময় কন্ট্রাসেপটিভ ভ্যালু ইউজ করব। একটা একটোপিক মানেই পরেরটা একটোপিক না। একটা একটোপিক পরে শতকরা 60 থেকে 70% নর্মাল প্রেগন্যান্সি হয়ে থাকে। সো এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই, এভাবে কাউন্সেলিং করে বলতে হবে। ডাক্তারের সাথে সাথে আসলে পরিবারের সদস্যদেরও কিছু দায়িত্ব নিতেই হবে, না নিলেই নয়, বোঝাতে হবে যে হাজবেন্ডকে বিশেষ করে এই রোলটা প্লে করতে হবে। হ্যাঁ, এই ধরনের প্রেগন্যান্সিতে মায়েরা অনেক বেশি হতাশ হয়ে পড়েন। এই হতাশার জন্য, এই যে হতাশ, যে আমার একবার হলো, আবার যদি হয়, সেই জন্য আমরা বসে যে একটা কাউন্সেলিং করব। পোস্ট প্রেগন্যান্সি মানে সে ভালো হয়ে গেল, বাসায় চলে যাওয়ার সময় কিন্তু আমরা কিছু অ্যাডভাইস দিই যে ভারী পুষ্টিকর খাবার খাবেন, ভারী কাজ করবেন না, সেক্সুয়াল অ্যাক্টিভিটিটা 6 সপ্তাহ অ্যাভয়েড করবেন, 6 সপ্তাহ থেকে 6 মাস পর্যন্ত কোনো বাচ্চা নেবেন না, বাচ্চা না এই সময় কন্ট্রাসেপটিভ ইউজ করবেন। আপনি একটা বাচ্চা হওয়ার পরে সেকেন্ড বেবি হবেই এমন কোনো মানে কনফার্ম না যে আপনাকে হবেই, বাট আপনি যদি কিছু সাবধানতা অবলম্বন করেন তাহলে আশা করি আপনার নর্মাল প্রেগন্যান্সি হয়ে যাবে। নেক্সট, জি, আমরা একটি ফোন কল নিয়ে নিচ্ছি। বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কথা বলছি মোহাম্মদ শফিকুল ইসলাম, সহসভাপতি তরুণের জায়গা আমাদের সরকার শান্তি রংপুর থেকে বলছি। জি, প্রশ্ন করুন। আমি আপনার বলবো, বন্ধু একটু জোরে বলুন। কিচ্ছু বোঝা যাচ্ছে না।
বলছি আমার স্ত্রীর প্রায় 30-35 বয়স, একটা বাচ্চা। এখন সেই বাচ্চা প্রায় ক্লাস 6 করতেছে। এখন পরবর্তীতে আমি কম্পিউটার বিশেষ করছিলাম, এখন আর করি না। এই যে নিউজের সময় এখন নিউজ হয় সামান্য একটু করি, মানে এখন গাছ মানে আর মানে মেন্টালিটি বলতে বোঝা যায়। এটার কারণ কি আর নিউজটা যেরকম হয় না ওরকম হয় না, সামান্য একটু করে কি এটাকে সামান্য করে হয়। এটার কারণ কি একটু প্রতিকার আমি বহুদিন আমি রেডিসিডেন্ট করতেছিলাম। এখন কি করবো আমি এই সমস্ত কারণে আজকে আমি পরামর্শ চাচ্ছিলাম, যদি সেখানে যাইতে হয় আমি যাবো। আমার কাছে আমার অনুরোধ, এই নিউজের সময় আগে এবং পরে হসপিটাল যাস খুব কাজ কাজ কিছু বোঝে না, মুক্ত বক্তলে কাজের গতি অন্যরকম। ধন্যবাদ। আচ্ছা, ওনার প্রশ্নটা আমি ভালো মতো বুঝতে পারিনি। ওনার নাতনি না কি মেয়ে তার হচ্ছে মেনস্ট্রুয়েশন খুবই কম হচ্ছে, এই ধরনের একটা কিছু বোঝাতে যাচ্ছে। তার এরকমই কারণ আসলে কি? শোনাই যাচ্ছিল। হ্যাঁ, শোনা যাচ্ছে না। তা আমার মনে হয় ওনার নাতনির যে সমস্যাটা, এখন বেশিরভাগ মেয়েরাই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নিয়ে আসছে। হ্যাঁ, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হলে কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। লক্ষণ হিসেবে খুবই সামান্য মেনস্ট্রুয়েশন হয় এবং অনেক দিন মাসিক বন্ধ থাকবে হয়তো বা। বয়সের ক্ষেত্রে কি এটা বয়সের কেমন? ক্ষেত্রে যে রিপ্রোডাক্টিভ এজই শুরু হয়, 13-14 বছর থেকে শুরু হয়ে যায় এই লক্ষণগুলো, একদম 45 বছর পর্যন্তই থাকতে পারে। এটা এত কম বয়স থেকে শুরু শুরু হয়ে যায়। কারণ আজকাল বেশিরভাগ মেয়েরাই হচ্ছে মোবাইল অ্যাডিক্টেড, ফেসবুক অ্যাডিক্টেড, ডিজিটাল বাংলাদেশ সবসময় জি। কম্পিউটারের সামনে বসে থাকছে। তাদের একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি জিরো, জাস্ট লাইক হাইব্রিড মোরগ। ঘরের মধ্যে বসে থাকবে, একদম ফ্যাটি হয়ে যায়, একদম ফিজিক্যাল অ্যাক্টিভিটি জিরো, যার কারণে এই পিসিওএসটাও হয়ে থাকে। হ্যাঁ, আর ফাস্ট ফুড খায়, অর্ডার করে ফাস্ট ফুড খাবে, আইসক্রিম খাবে, ক্যান ফুড খাবে, এটা একটা অন্যতম কারণ। তাছাড়াও ফ্যামিলিয়াল কিছু হিস্ট্রি থাকে, যাদের ফ্যামিলিতে কিন্তু পিসিওএস আছে তাদের বাচ্চাদেরও পিসিওএস হতে পারে। জি, আমরা আরেকটি ফোন কল নিয়ে নিচ্ছি। বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মিজানুর রহমান, মিঠাপুর থেকে। জি, প্রশ্ন করুন। ম্যাডামের কাছে আমার প্রশ্ন দুটি। প্রথমত, প্রজনন স্বাস্থ্য আমরা কিভাবে রক্ষা করতে পারি এবং পুষ্টিকর খাবারগুলো সম্বন্ধে যদি একটু আলোকপাত করেন। বন্ধুরা, আজকে আমাদের বিষয় থেকে আপনারা অনেক অনেক ডিরেইল হয়ে গিয়েছেন। আসলে আজকে আমাদের বিষয়টা হচ্ছে একটোপিক প্রেগন্যান্সি। আপু, এটা মূলত প্রজনন স্বাস্থ্যের ক্ষেত্রেই তারাই মূলত। না, প্রজনন স্বাস্থ্য না আসলে। বন্ধু, আজকের বিষয়ে একটোপিক প্রেগন্যান্সির লক্ষণ, সতর্কতা, করণীয়, এ বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি করতে পারেন। তারপরে যদি বলতেন একটু তাহলে আমরা উপকৃত হতাম আর কি। আচ্ছা, ঠিক আছে। দ্বিতীয় প্রশ্নটি আমি তো বলতে জি জি জি, প্রশ্ন করুন। জি, আমরা মূলত ওই ফ্যামিলিতে অনেক সময় বিভিন্ন কুসংস্কারে আর কি বিশ্বাস করি যে বেশি খাবার খাওয়া যাবে না, বাচ্চা ছোট হবে, কিংবা খাওয়ার সময় পুষ্টি সম্মত খাবার না দিয়ে বিভিন্ন ধরনের নরমালি খাবার আর কি, বিশেষভাবে প্রত্যন্ত অঞ্চলে আর কি। জি, এটি আপনার থেকে প্রশ্নটি পরিত্রাণ- কি? জি, মূলত এখানে পুষ্টিকর খাবারের গুরুত্ব কতটুকু? আচ্ছা, পুষ্টিকর ধন্যবাদ। খাবার হিসেবে মা কি কি খেতে পারেন, এই ধরনের কোনো না। প্রশ্ন? অনেক কথা আমি বুঝতে পেরেছি, মানে সুপার স্টেশন যেটা আচ্ছা, ধন্যবাদ আমি বুঝতে পেরেছি। আপনাকে। ওনার শুনতে- কোয়েশ্চেনটা শুনতে হচ্ছে থাকুন। যে আগের দিনে মা বাবারা বা আগের দিনে এটা একটা সুপার স্টেশন কুসংস্কার আর কি, যে মা যদি পুষ্টিকর খাবার খায় তাহলে বাচ্চা বড় হবে, বাচ্চা বড় হলে নিচে নর্মাল ডেলিভারি হবে না, আচ্ছা, সেক্ষেত্রে সিজারের সম্ভাবনা বেড়ে যায়। তো সেক্ষেত্রে গ্রাম বাংলার মারা বৌমাদেরকে বেশি খেতে দেয় না, তাহলে বাচ্চা হ্যাংলা পাতলা হবে, ইজি ডেলিভারি হবে। কথাটা ঠিক না, কথাটা ঠিক না। একটা অপুষ্টি বাচ্চা বের হলে তো সে তো ফ্যামিলির হ্যাজার্ড, সোসাইটিরও হ্যাজার্ড, তাই না? সেই জন্য আমাদের উচিত হচ্ছে পুষ্টিকর খাবার খেতে হবে, যেটা আপনার যদি বড় বাচ্চাও হয় কিন্তু মা যদি বড় হয় লম্বা, তার যদি নর্মাল থাকে অবশ্যই এই বাচ্চাই নর্মাল ডেলিভারি হবে। 4 কেজি বাচ্চা পর্যন্ত নর্মাল ডেলিভারি হতে পারে, যদি তার আউটলেট আমরা বলি যোনি দাঁড়টা যদি বড় থাকে। ঠিক আছে? তো এইটার মানে এটা না যে আমি বউকে কম খাওয়াবো, বাচ্চা ছোট হবে, তাহলে নর্মাল ডেলিভারি হবে, তাহলে এটা একটা কিন্তু কুসংস্কার। বাচ্চার সুস্থ থাকাটাও তো ইম্পর্টেন্ট। হ্যাঁ, মাকেও বাচ্চার- সুস্থ থাকতে হ্যাঁ, হবে, বাচ্চাকেও বাচ্চাকেও সুস্থ সুস্থ থাকতে থাকতে হবে। হবে। বাচ্চার সমস্ত ওয়েট, যেমন আমরা বলি যে যখন পরিণত বয়স অর্থাৎ 40 উইক্সে বাচ্চার ওজন কমপক্ষে 3 কেজি হতে হবে, 2.5 থেকে 3 কেজি। সে যদি না খাওয়ায় বাচ্চা তো অপুষ্টি হবে, তার 2.5 কেজিও বাচ্চা হবে না। 2.5 কেজি বাচ্চা না হলে তো এটা অপুষ্টি বাচ্চা হবে, IUGR বলি আমরা, গ্রোথ হবে না তার। তাহলে এইসব বাচ্চা তো ফ্যামিলিয়াল হ্যাজার্ড।
এই জন্য মাকে যথেষ্ট পরিমাণে রেস্ট দিতে হবে, মাকে যথেষ্ট পরিমাণে কাজ কমায় দিতে হবে, রেস্ট দিতে হবে, পুষ্টিকর খাবার দিতে হবে। মা দাদিদের দরকার হলে আপনারা হাজব্যান্ডরা বুঝাবেন যে এখন যুগ পাল্টে গিয়েছে, আগের দিনের সেই দিন আর নেই। এখন সবার ঘরে 2টা বাচ্চা এবং সবাই স্বাস্থ্যবান, হেলদি হবে। আর আগের দিন 10-12টা ছিল, ও কি হয় 1-2টা মরবে, 2-3টা মরবে, আর 7টা তো ভালো থাকবে। এখন সেই প্রচলন আর নেই। বন্ধু, আপনি যেটি বলেছিলেন যে এই কুসংস্কার থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি, আমাদেরই সচেতন হতে হবে এই কুসংস্কার থেকে বেরিয়ে আসার জন্য। তবেই আমরা এই কুসংস্কার থেকে বেরোতে পারবো। যদি আমরাই না চাই তবে তো এটা আসলে সম্ভব না, আসলে সম্ভব না। আমাদের সময় অল্প। আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর রওশন আরা বেগম, সহযোগী অধ্যাপক। বন্ধুরা, আজকের বিষয় কিন্তু একটোপিক প্রেগনেন্সির লক্ষণ, সতর্কতা করণীয়। এই বিষয়ে আপনারা ফোন করতে পারেন আমাদের কাছে। ফোন নম্বরটি আরেকবার জানিয়ে দিচ্ছি, যদিও বা সময় একেবারেই কম। ফোন নম্বরটি হচ্ছে 01-867-667799। এই নম্বরে ফোন করতে পারেন। একেবারে শেষের দিকে আমাদের সময়, মায়েদের সতর্কতার ক্ষেত্রে আর কিছু পরামর্শ যদি আপনি দিতে চান তাহলে সেটা শুনবো। আচ্ছা, তাহলে 1 নম্বর সতর্কতার ক্ষেত্রে হচ্ছে সে অ্যাভয়েড করবে একটা প্রেগনেন্সির পরে সেকেন্ড প্রেগনেন্সি হতে গিয়ে কমপক্ষে 6 মাস অ্যাভয়েড করবে, বাচ্চা নেবে না। 2 নম্বর তাকে কন্ট্রাসেপটিভ ইউজ করতে হবে। এই ক্ষেত্রে আরেকটা করণীয় হচ্ছে সে যেন কপারটি ইউজ না করে। কপারটি একটা অ্যানাদার রিস্ক ফ্যাক্টর। জি, আমরা একটু ফিরে আসবো। আচ্ছা। একটা ফোন নিয়ে নিচ্ছি। বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আমি রংপুর থেকে বলছিলাম। জি, আমি একটা সমস্যা আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। জি জি, কথা বলুন। জি আপা, আসসালামু আলাইকুম। আসসালাম। জি, শ্রোতা বলেন। জি আপা, আমার মানে ওয়াইফের একটা সমস্যা, সেটা হচ্ছে যে আমার দুই মেয়ে আর কি। জি তো ওই মাসে মাসে যেটা হয় আর কি, জি সেইটা মাসে মাসে ক্লিয়ার হয় না, হুটহাট করে মানে 3-4 মাস পর একবার হয়, আর সেটা হলে আর থামতে চায় না। আচ্ছা 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 তো এটার করণীয় কি আমাকে একটু বলবেন? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এই কথাটা নিয়ে মনে হয় আমি একটু আগে আরেক শ্রোতা ফোন দিয়েছিলেন। তো এইটা হচ্ছে যে অনেকদিন পর পর হয় বললো, তারপর হলে আর থামতে চায় না। এটি মেনলি পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান তাহলে সিনড্রোম। অবশ্যই একজন গাইনি ডাক্তারের অবশ্যই সাথে কনসাল্ট করতে হবে। হ্যাঁ, করলে আমরা রেগুলার হওয়ার ওষুধ দিয়ে দেবো। জি, আমরা আরেকটি ফোন কল নিয়ে নিচ্ছি। হ্যালো আদাব। আদাব, কে বলছেন, কোথা থেকে বলছেন? কথা বলছিলাম দীপক চক্রবর্তী, সুন্দর একটা বেটার ক্লাবের সভাপতি, হাজারডাঙ্গা সুন্দর দিঘি দেবীগঞ্জ পঞ্চগড় থেকে। জি, প্রশ্ন আমি করুন। যে বিষয়টা আপনার কাছে জানতে চাই, সেই বিষয়টা হচ্ছে আমাকে এই বর্তমান সময়ে যে আমরা যদি বলি যে কোনো সমস্যার কারণে যে লক্ষণগুলো আমাদের যদি একটু আপনি বলতেন, আর সেক্ষেত্রে গ্রাম পর্যায়ে আমাদের উঠান বৈঠক করলে আরো বেশি স্বাস্থ্য বিষয়গুলো আমরা কি জানতে পারি, এটার নিয়ম আছে কিনা এই বিষয়টা একটু জানতে চাচ্ছি। বুঝতে পারিনি, আরেকবার বলুন প্লিজ, আরেকবার বলুন। বন্ধু, ফোন কলটি কেটে গিয়েছে। আমি বুঝতে পারিনি প্রশ্নটি কি কি না, আমি বুঝতে প্রশ্নটি পারিনি বুঝতে পারিনি। বন্ধু, আবার চেষ্টা করুন, নিশ্চয়ই হ্যাঁ, উত্তর লাইন দেওয়া আবার হবে। নেই। হ্যাঁ, আচ্ছা, তাহলে জি, আমরা শেষ আচ্ছা, সময় একেবারেই কম, আমরা আরেকটি ফোন কল নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি আপু, আমি রংপুর থেকে বলছিলাম, ফাহাদ। জি, তো বিষয়টা প্রশ্ন হলো করুন। যে যদি কারো বীর্য মরা মনে হয় স্বামীর, তাহলে কি টিউবের মাধ্যমে বাচ্চা নিতে পারে বা কিভাবে নিতে পারে একটু বলবেন? টিউব পদ্ধতিতে বাচ্চা নেওয়ার নিয়মগুলি একটু বলবেন কি? আচ্ছা, বন্ধু, ধন্যবাদ। শুনতে থাকুন। আচ্ছা, এটা আমাদের বিষয় থেকে সম্পূর্ণরূপে অন্য একটা টপিক্সে চলে গেছিল, ইনফার্টিলিটিতে সম্বন্ধে চলেছে। আচ্ছা, ছোটো করে একটু আপনার অ্যান্সারটা দিচ্ছি। এটা যদি বলা হয় যে মানে 2টা ফ্যাক্টর থাকে আসলে ইনফার্টিলিটির, হ্যাঁ, একটা মেল ফ্যাক্টর, একটা ফিমেল ফ্যাক্টর। তা আপনি যেটা বলছেন মেল ফ্যাক্টর বলছেন, এবং তার শুক্রাণুর মনে হয় সবগুলোই মৃত এই ধরনের পাচ্ছে। এক্ষেত্রে আসলে করণীয় আমাদেরকে ART, আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ টেকনিকে নিতে হবে। কিন্তু তার যদি সবগুলো বীর্য মৃত থাকে, সেক্ষেত্রে আমাকে আগে মানে একজন ইউরোলজিস্টের শরণাপন্ন হয়ে আর টেস্টিসের বায়োপসি নিয়ে আগে দেখতে হবে যে আদৌ কিন্তু ভিতরে যে প্রোডাকশন হচ্ছে সেখানেও মৃত আছে কিনা। যদি মৃত থাকে তাহলে কিন্তু ওই হাজব্যান্ড দিয়ে আর ART প্রসিডিউর সম্ভব না,
কারণ ওই হাজব্যান্ডের এক নম্বর যদি জিরো লেভেল হয়ে যায়, সব মৃত শুক্রাণু পাওয়া যায়, তাহলে ওই হাজব্যান্ডের শুক্রাণুতে কোনোভাবেই বেবি হবে না। তাকে আইদার সেকেন্ড ম্যারেজ করতে হবে, অথবা এআরটি প্রসিডিওর গিয়ে অন্য হাজব্যান্ডের যে শুক্রাণু কালেকশন ব্যাংক থাকে, হ্যাঁ, মানে বীর্যকে কালেক্ট করে রাখে, সেখান থেকে দিয়ে করতে হবে। এ দুটা পদ্ধতি করতে হবে। যে হাজব্যান্ডের শুক্রাণুগুলো হচ্ছে মরা বললো নেক্রোজোস্পার্মিয়া বলি আমরা, হ্যাঁ, সেক্ষেত্রে তাকে এইভাবে দিতে হবে। আইদার ওয়াইফকে আরেকটা বিয়ে করতে হবে, অথবা তাকে মানে দেশের বাইরে গিয়ে, আমাদের দেশে তো হয় না, দেশের বাইরে গিয়ে যেই ব্যাংকের মধ্যে শুক্রাণু জমা থাকে সেই ব্যাংকে শুক্রাণু নিয়ে তাকে করতে হবে। বন্ধু নিশ্চয়ই পেয়েছেন আপনার উত্তর। আমরা আরেকটি ফোন কল নিয়ে নিচ্ছি। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মোহাম্মদ জেল রানা, রংপুর খটখটিয়া থেকে বলছিলাম। জি, প্রশ্ন করুন। আমার বউয়ের এই যে মাসিক বন্ধ হয়েছে 4 সপ্তাহ হলো, হ্যাঁ, তা ওর ওই পার ব্যথা, বলছি খুব পার ব্যথা, কোমর আর পা। জি বন্ধু, আপনি শুনতে থাকুন। ধন্যবাদ শ্রোতা। আচ্ছা, এটা প্রেগনেন্সি একটা নর্মাল এইলমেন্ট বলি আমরা, হ্যাঁ, নর্মাল এইলমেন্ট, অর্থাৎ প্রেগনেন্সি হলে বমি লাগবে, মাথা ঘুরবে, কোমর ব্যথা হবে, পেট ব্যথা হবে, একটু পা ব্যথা হবে, একটু, এটা একেবারেই সিম্পল, একেবারেই স্বাভাবিক, এটা কোনো অসুস্থতা না। হ্যাঁ, দেখা যাবে প্রেগনেন্সি মানে বেবি ডেলিভারি হয়ে যাওয়ার পরে সব স্বাভাবিক হয়ে যাবে। সো এটা নিয়ে আপনারা অনেক বেশি টেনশন করবেন না, আশা করি বুঝতে পেরেছেন। এটা নিয়ে ভয়ের কিছু নেই। প্রথমবার যারা মা হচ্ছেন, বাবাদের আসলে এই টেনশনটা থাকাটাও স্বাভাবিক, তবে ভয়ের কিছু নেই। হ্যাঁ। আরেকটি ফোন কল নিয়ে নিচ্ছি। হ্যালো, আদাব ম্যাডাম, আমি রংপুর শ্যামপুর থেকে মুস্তারানী বলছি। জি, প্রশ্ন করুন। আমার মাসিকের ডেট ওভার হওয়ার পর প্রায় এক ফোঁটা মতো ব্লাড দেখা দেয়, আর শরীরের মধ্যে প্রবেশ দেখা যায়, কিন্তু কোনো পোশাকের মধ্যে দেখা যায় না। 2 দিন পর বা 3 দিন পর এরকম আর কি 1 সপ্তাহ ধরে চলছে। সেটা এই ব্যাপারে যদি আপনি বলতেন। আপনার বয়স কত? আমার বয়স 32 বছর। 32 বছর। কয়টা বেবি আছে? 2টা বেবি আছে। আপনার রেগুলার মাসিক হয় না? হ্যাঁ, আমার মাসে হয়, কিন্তু এই গত 1 মাসে বন্ধ হয়ে গেছে আর কি, আর এই মাসে হয়নি এখন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ শ্রোতা। এখন আপনি যেটা করণীয়, 1 মাস বন্ধ হয়েছিল, আবার এখন একটু ফোটায়, এখন আপনি যেটা করণীয় সেটা প্রথমে একজন গাইনোকোলজিস্টের সাথে দেখা করতে হবে। করে আপনাকে ফার্স্ট দেখতে হবে আল্ট্রাসোনোগ্রাম করে যে আপনার প্রেগনেন্ট হয়ে গেছেন কিনা। অনেক সময় প্রেগনেন্সি হলে সেটা অ্যাবর্শন হয়ে এমন সিমটম হতে পারে, একটু ব্লিডিং হতে পারে, অথবা আপনার এমন সম্ভাবনা আছে যে একটু প্রেগনেন্সিও হতে পারে। সেই জন্য আপনার উচিত দ্রুত আপনি যে কোনো একজন গাইনি বিশেষজ্ঞর কাছে গিয়ে দেখিয়ে পরামর্শ নিয়ে তারপরে আপনার ট্রিটমেন্ট শুরু করা। আমরা আরেকটি ফোন কল নিয়ে নিচ্ছি। বন্ধু কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম আসসালাম। রংপুর সত্তরপাড়া থেকে বলছিলাম। আমার 2টা ছেলে, দুটাই আপনার সিজারে হয়েছে। এখন কি আমি এরপরে আরো একটা নিতে পারবো? বন্ধু, আমাদের আজকের বিষয় একটোপিক প্রেগন্যান্সির লক্ষণ, সতর্কতা এবং করণীয়। এ বিষয়ে ফোন কলটি কেটে গিয়েছে। আচ্ছা, উনি কি কোশ্চেন করেছিল? 2টা ছেলে। কোয়েশ্চেনটা হচ্ছে ওনার 2টি ছেলে আছে, এখন উনি আবারও বাচ্চা নিতে পারবেন কিনা। হ্যাঁ, ঠিক আছে দর্শক শ্রোতা, আমি আপনার অ্যান্সারটা দিচ্ছি। আপনার এখানে দেখতে হবে আপনার ওয়াইফের বয়স কত, আপনার বয়স কত। যদি আপনার ওয়াইফের বয়স 35-এর নিচে থাকে তাহলে আপনি ট্রাই করতে পারেন, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। যদি আপনি যেহেতু 2টা বাচ্চা হয়েছে নর্মাল, এটাও আশা করি নর্মালি চলে আসবে পেটে, সমস্যার কিছু নেই। ফোন কল নিয়ে নিচ্ছি। ওয়ালাইকুম সালাম। বন্ধু কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হচ্ছে তারাগঞ্জ থেকে বলতেছি। আমার বিষয় হচ্ছে, আমি একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আসলে মানে মহিলাদের যে যদি মনে করেন যে আপনার জরায়ুটা যদি কেটে ফেলা হয়, তাহলে কি মানে মানে পরবর্তীতে যে সেক্সুয়াল যে বিষয়টা আছে, মানে উত্তেজনাটা, মানে সেটা কি থাকবে কি থাকবে না? আমি এটাই আমার প্রশ্ন ছিল আজকে। আচ্ছা, ধন্যবাদ শ্রোতা। আসলে আমরা তো অনেক কারণেই জরায়ু কেটে ফেলি। আপনার উত্তেজনা মেনলি ডিপেন্ড করবে হচ্ছে আপনার হরমোনের উপর। আমরা যদি জরায়ু কেটে ফেলি তাহলে কিন্তু আমরা হরমোন, আমরা ওভারি, ডিম্বাশয়, ডিম্বকোষগুলো থেকে মেনলি হরমোনগুলো রিলিজ হয়। হ্যাঁ, সো এই যদি আমরা ওভারিগুলোকে বা দুটা ডিম্বাশয় আছে এগুলোকে যদি ডিস্টার্ব না করি তাহলে আপনার সেক্সুয়াল অ্যাক্টিভিটি একবারেই ঠিক থাকবে, যৌন উত্তেজনা একেবারেই কোনো সমস্যা হবে না। আশা করি বুঝতে পেরেছেন।
আমরা একেবারে শেষের দিকে, অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে আমাদের স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন ডাক্তার রওশন আরা বেগম, সহযোগী অধ্যাপক। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই আপনাদের প্রশ্নের উত্তরগুলি পেয়েছেন। একটু ছোট্ট করে পরামর্শ দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। আচ্ছা, আচ্ছা, তার আগে একটি ফোন নিয়ে নিচ্ছি, যেহেতু ফোনটা চলে এসেছে। বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? ম্যাডাম আমি বলছিলাম, আমি সর্দারপাড়া থেকে বলছিলাম। আমি আপনাকে যে প্রশ্ন করেছিলাম যে আমার দুইটা ছেলে, দুইটাই সিজারে, জি, আমি কি এরপরে কি আবার সিজারের মানে আবার সন্তান নিতে পারবো? সিজার করা যাবে? হ্যাঁ করা যাবে, প্রশ্নটা বলছি। করা যাবে, করা যাবে। আপনার স্ত্রীর বয়স? আমার স্ত্রীর বয়স 27। হ্যাঁ নিতে পারবেন শ্রোতা, নিতে পারবেন আপনি। থার্ড সিজার করা যাবে, অসুবিধা নেই। সব তো অন্য অন্য উত্তর প্রশ্ন। তো দিয়েছিলাম। আমাদের আজকের বিষয় আচ্ছা। হচ্ছে একটোপিক প্রেগন্যান্সির লক্ষণ। তাহলে এটা সতর্কতা আমি এবং একটি টেক হোম করণীয়। মেসেজটা দিয়ে দিই আসলে। জি। এখন আমি যেটা মেইন ট্রায়াড বললাম সিমটম, অর্থাৎ মাসিক বন্ধ থাকবে কিছু সময়, 12 সপ্তাহের মধ্যে কারো কারো যেভাবে হোক, 4 সপ্তাহ, 8 সপ্তাহ, 10 সপ্তাহ, 12 সপ্তাহ, যার যেভাবে বন্ধ থাকবে। এই 1 নম্বর সিমটম। 2 নম্বর সিমটম হচ্ছে তীব্র তলপেটে ব্যথা। 3 নম্বর হচ্ছে সামান্য রক্তক্ষরণ হওয়া মাসিকের রাস্তা দিয়ে। যদি কেউ এই লক্ষণগুলো বুঝে থাকেন, তাহলে বাসায় বসে কোনোভাবেই আপনি সময় নষ্ট করবেন না। আপনি অবশ্যই গাইনোকোলজিস্টের সাথে সরাসরি দেখা করবেন, এবং এই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শই হচ্ছে উত্তম। বন্ধুরা, পাথরে। নিশ্চয়ই আপনারা আপনাদের আজকের প্রশ্নের উত্তরগুলো পেয়েছেন। আর কথা নয়, এবারে বিদায় নেবার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। আপনার স্বাস্থ্য বিষয়ক ফোন অনুষ্ঠানটি শেষ হলো।